আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই যে মিস্টার, কি দেখো এমন হা করে? আমি সামিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, তোমাকে দেখছি, মন চাচ্ছে সারা জীবন এইভাবে তাকিয়ে থাকি। সামিয়া কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, তাই? বাইকে ওঠো। এরপরে সামিয়া আমার বাইকে উঠলো আর আমি ওকে নিয়ে ঘুরতে বের হলাম। সামিয়ার বাসা থেকে খানিকটা দূরে যাওয়ার পরে বাইকের গতিটা বাড়িয়ে দিলাম। বাইকের গতি বাড়িয়ে দেওয়ার জন্য সামিয়া আমার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরল। আমি কিছুটা অস্বস্তি বোধ করছি, কারণ সামিয়া আমার জীবনে প্রথম মেয়ে যে আমার বাইক এত ঘনিষ্ঠভাবে বসে আছে। আমি সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। বাইক থেকে নেমে ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর আমি সামিয়াকে নিয়ে কিছু জায়গায় ঘোরাফেরা করে দুজনে নিয়েই ফুচকা খেয়ে ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে সন্ধে হয়ে গেল। বাসায় যেয়ে সাফিয়াকে ওর ফুচকা চকলেট দিয়ে রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে স্টাডি করতে বসলাম। এরপর ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। বন্ধুদের কাছে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে আসলাম। কিন্তু সামিয়া এখনো আসলো না কেন? ফোন দিলাম কিন্তু রিসিভ করলো না। আমাকে মনে করে থাকতে দেখে মিতু বলল, দোষ, মন খারাপ করিস না, ভাবি একটু পরে চলে আসবে। আচ্ছা, তুই কি সামিয়াকে তোর ভালোবাসার কথা বলেছিস? না, এখনো বলিনি, তবে ভাবছি কয়েকদিন পর বলবো। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না, নাহলে পাখি ফুরুত করে উড়াল দিব। তুই ঠিকই বলেছিস। আমরা কথা বলতে বলতেই সামিয়া ক্লাসে ঢুকলো। ঢুকে সোজা আমার পাশে এসে বসলো। এতে ক্লাসের স্টুডেন্টরা কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে বসেনি। সামিয়া আমার পাশে বসতেই আমি সামিয়াকে বললাম, আসতে এত দেরি হলো কেন? রাস্তায় রিক্সা পাচ্ছিলাম না তাই। ও, কিন্তু আমার ফোনটা তো রিসিভ করবে। জানো তোমার জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। কেন কেন? আমার জন্য তোমার এত চিন্তা কিসের? আমিও প্রতি উত্তরে একটা মুচকি হেসে বললাম, সেটা তুমি এখন বুঝবে না, তবে সময় আসুক ঠিকই বুঝতে পারবে। তাই? হ্যাঁ। এরপরে ক্লাসে স্যার আসলেন। একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমি, সামিয়া, ইকবাল, মিতু, নীলা, রিয়াদ, সাকিব এই কয়জন ক্যান্টিনে গেলাম। আজকে আমি ওদেরকে খাওয়ালাম। ক্যান্টিন থেকে বের হয়ে আমি সামিয়াকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে ওর বাসায় পাঠিয়ে দিলাম। আর হ্যাঁ, বাসা সামিয়ার বাসা থেকে বিপরীত দিকে। আমিও বন্ধুদেরকে বলে বাইক নিয়ে বাসায় আসলাম। এইভাবে কেটে গেল একটা মাস। আর এই এক মাস সামিয়া আর আমি অনেকটা ক্লোজ হয়ে গেছি। সে আমার অনেক কেয়ার করতে লাগলো। সামিয়া মাঝে মাঝে আমাদের বাসায় আসে। আমার আব্বু আম্মু জানে আমরা ফ্রেন্ড। তবে আমি এখনো সামিয়াকে আমার ভালোবাসার কথা বলিনি। আজকেও মহারানী, সরি, এখন তো মহারানীও বলা যাবে না। মানে সামিয়া বায়না ধরেছে আজকে বিকালে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার 50টা মিসড কল। হায় আল্লাহ, আজকে কপালে নিশ্চয়ই খারাপ কিছু আছে। কারণ যেই কদিন ঘুরতে যাওয়ার সময় সানিয়া আমাকে ফোনে না পেয়েছে, সেই কদিন সামিয়া সোজা আমার বাসায় চলে এসেছে। তাড়াতাড়ি করে নিচে এসে দেখি আজকেও তার ব্যতিক্রম হয়নি। ম্যাম সোফায় বসে থেকে আম্মা সাফিয়ার সাথে গল্প করছে। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। এরপর আমি আম্মুকে বলে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম। বাইক নিয়ে আসলাম আব্দুল জলিল শিশু পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর সামিয়াকে নিয়ে একটা ফাঁকা জায়গায় বসলাম। আমি সামিয়াকে জিজ্ঞাসা করলাম, সামিয়া, তোমার কি বিএফ আছে? না, নাই, তবে একজনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সামিয়ার কথাটা শুনে আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। ভালোবাসার কথাটা না বলতেই আমি দেবদাস হয়ে গেলাম। তাহলে সামিয়া এতদিন আমার এত কেয়ার করলো কেন? আমি মনটা খারাপ করে মাথা নিচু করে বসে আছি। সামিয়া আমার এমন অবস্থা দেখে মুচকি হেসে বলল, কি হলো, তোমার মুখ অফ হয়ে গেল কেন? না, আমি ঠিক আছে। সামিয়া বসা থেকে উঠে আমার সামনে এসে আমার হাতটা ধরে বলল, শাহিদ, তুমি কি আমাকে ভালোবাসো? সামিয়ার কথা শুনে হকচকিয়ে গেলাম। আমি সামিয়ার চোখে চোখ রেখে বললাম, তুমি কি কিছুই বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি কিনা? না বললে কি করে বুঝবো বলো? আমি সামিয়ার হাত দুটি শক্ত করে ধরে বললাম, হ্যাঁ সামিয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লাগে, আর এখনো সেটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তাহলে আমাকে আগে বলনি কেন? ভয় করতাম, যদি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে তাহলে হয়তো আমি তিলে তিলে শেষ হয়ে যেতাম। এতটাই ভালোবেসেছিলাম তোমাকে। কিন্তু আজ তোমাকে আমার সেই জমানো কথাগুলো না বলার জন্য আজ তার চেয়েও বেশি কষ্ট পেতে হচ্ছে। কেন? আমার মনের কথাগুলো তোমাকে না বলার জন্য। আজ তুমি তোমার মনে অন্য কারোর জন্য বাসা বেঁধেছ। আগে যদি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলতাম তাহলে হয়তো এই কষ্টটা আমাকে পেতে হতো না। কথাগুলো বলতেই আমার চোখের কোণে পানি চলে আসলো। সামিয়া তার আঙ্গুল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আই পাগল, আমি আমার মনে কার জন্য ভালোবাসা বেঁধেছি জানো?
যার জন্য আমি আমার মনে বাসা বেঁধেছি সে আর কেউ নয় রে পাগল, সেটা তুমি। তোমাকেও আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তোমাকে ভালো না বাসলে তোমার এত কি আর তোমার সাথে এত ঘোরাফেরা করতাম বলো? আমি সামিয়ার কথা শুনে অবাকের উপর অবাক হয়ে গেলাম। আমি সামিয়াকে জড়িয়ে ধরে বললাম, তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? জানো কতটা কষ্ট পেয়েছে। তাই? হ্যাঁ মহারানী, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না মহারাজ, কখনো তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে গেলে কিন্তু আমি বাঁচবো না। সামিয়া আমার কথা শুনে আমার মুখে হাত দিয়ে বলল, আর কখনো মরার কথা বলবে না, আর আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। বলেই আমার কপালে একটা চুমু দিল। এরপরে খুশি মনে কিছুক্ষণ ঘোরাফেরা করে সামিয়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে গেলাম। নামিয়ে দেওয়ার পর সামিয়া আমাকে ওর বাসায় যেতে বললো, কিন্তু আমি গেলাম না। বাসায় এসে আম্মু আব্বু আর সাফিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম। এরপরে ডিনার করে ছাদে যেয়ে সামিয়ার সাথে ফোনে কিছুক্ষণ কথা বলে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। ক্লাস করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। আমি ওদেরকে ইচ্ছে মতো খেতে বললাম। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করলো কিসের জন্য ট্রিট। তারপরে আমি ওদেরকে আমার আর সামিয়া সব কাহিনী বললাম। সামিয়া মাথা নিচু করে বসে আছে। এরপরে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। লেখাপড়া করে আড্ডা দিয়ে সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করে কাটিয়ে গেল একটা বছর। সামিয়া আর আমার ভালোবাসা আগে থেকে অনেক জোরালো হয়েছে, তবে মাঝে মাঝে সামিয়া আমাকে সন্দেহ করে। আর আমি যদি মেয়েদের সাথে বন্ধুদের সাথে কথা বলি, তাহলে আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমিও তেমন কিছু মনে করি না, হয়তো ভালোবাসাটা বেশি হওয়ার জন্য এমন করে, বা আমার প্রতি এখনো পূর্ণ বিশ্বাস জন্ম নেয়নি তাই এমনটা করে। পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন পর আমাদের ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা। এখন লেখাপড়ায় একটু বেশি সময় দিতে হচ্ছে, যার ফলে সামিয়াকে বেশি সময় দিতে পারি না। পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষার মধ্যে সামিয়াকে নিয়ে তেমন ঘোরাফেরা করা হয়নি, শুধুই কথা বলা হয়। আজকে পরীক্ষা শেষ হলো, আল্লাহর রহমতে ভালোভাবেই পরীক্ষা দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সাফিয়া আর সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম, কারণ পরীক্ষার জন্য বেশ কয়েকদিন থেকে সামিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল প্রায় একটা মাস। বিকেলে রুমে বসে আছি, আম্মু এসে বলল, বাবা তিশা আমাদের এখানে আসছে, তুই বাস স্ট্যান্ডে যেয়ে তিশাকে একটু নিয়ে আয়। তিশা কখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে? আমাকে একটু আগে ফোন দিয়ে বললো, আর আধা ঘন্টা পর এসে পৌঁছাবে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডে বাইক নিয়ে আসতে 7 থেকে 8 মিনিট মতো সময় লাগে। বাস স্ট্যান্ডে এসে বাইক থেকে নামতেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি সামিয়া ফোন দিয়েছে। রিসিভ করতেই সামিয়া বলল, এই কোথায় আছো? আমি তো একটু বাস স্ট্যান্ডে এসেছি। ও, কখন আসবে? প্রায় আধ ঘন্টা পর। ঠিক আছে, এসো। সামিয়ার সাথে কথা বলে ফোনটা পকেটে রাখতেই তিশা যে বাসে আসার কথা ছিল সেটা চলে আসলো। আধা ঘন্টা পরে আসার কথা, কিন্তু এখনই আসলো কেন? যাকে এসব ভেবে লাভ নেই। তিশা বাস থেকে নেমে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস? ভালো আছি আপু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তারপরে তিশাকে বাইকে উঠিয়ে দিয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে তিশা একটা ফুচকার দোকান দেখতে পেয়ে আমার কাছে বায়না ধরলো ফুচকা খাবে। আমিও না করলাম না, কারণ আমিও তিশাকে নিজের বোনের মতোই ভালোবাসি। বাইক থেকে নেমে দুজনে ফুচকার দোকানে গিয়ে বসলাম। তিশা আর আমি পাশাপাশি বসলাম। ফুচকার দোকানটা রাস্তার পাশে হওয়ায় যে কেউ আমাদেরকে রাস্তা থেকে স্পষ্টভাবে দেখতে পাবে। একটু পর ফুচকাওয়ালা মামা এসে একটা প্লেটে ফুচকা দিয়ে গেলেন, তবে এক প্লেটই ডাবল প্লেটের ফুচকা ছিল। আমি তিশাকে ফুচকা খাইয়ে দিচ্ছি আর তিশা আমাকে খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, ছোটবেলায় যখন তিশা আমাদের বাসায় থাকতো তখন থেকেই তিশা আমার হাতে খাবার তুলে খেত। বলতে পারেন আমার হাতে খাবার খাওয়া ছাড়া তিশার পেটটা ভরে না, তাই এই অভ্যাসটা এখনো আছে। হঠাৎ করে কে যেন এসে আমার শার্টের কলা চেপে ধরলো। তাকিয়ে দেখি সামিয়া, আর আগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাকে কিছু বলতে না দিয়ে সামিয়া ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলল, এইটা তোর বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডের নাম করে তুই এখানে মেয়ে নিয়ে ফুর্তি করছিস? সামিয়া, সামিয়া আমার কথাটা তো শোনো। কি শুনবো? হ্যাঁ, আমাকে ছেড়ে তুই অন্য মেয়ের সাথে নষ্টি ফষ্টি করে বেড়াচ্ছিস? কেন তুই আমার ভালোবাসা নিয়ে খেললি? সামিয়া প্লিজ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। সামিয়া ওর পা থেকে জুতো খুলে আমার গালে 2টা মেরে বলল, তুই আর কখনো আমার নাম মুখে নিবি না। তোকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোকে ভালো মনে করে তোর সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু কি করলি এটা? তুই একটা প্রতারক। তুই কখনো আমার সামনে আসবি না। তোকে দেখে এখন আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা। এই কথাগুলো বলে সামিয়া চলে গেল।
তিশাকে থামিয়ে কিছু বলতে চাইলে আমি তিশাকে থামিয়ে দিলাম, কারণ এতদিনে সে আমার ভালোবাসাটাকে বুঝতে পারলো না। এতক্ষণ অনেক লোক জড়ো হয়েছে, সবাই আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, আমি তাদের কাছে হয়ে গেলাম প্লে বয়। কিন্তু কেউ আমার কাছে এসে সত্যিটা জানতে চাইল না। আমি আর কিছু না বলে দোকানদারের বিল মিটিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুতে থেকে ভাবতে লাগলাম, কি হয়ে গেল? সামিয়া একটা ছোট্ট বিষয় নিয়ে এইরকম বিহেভ করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সন্দেহ করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সে তো বিষয়টা আগে ভালোভাবে জানবে। হঠাৎ এসে আমার রুমে এসে আমার পাশে এসে বসলো। ভাইয়া, আমার জন্য আজ তোর এমন হলো, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আরে পাগলি, এটা স্বাভাবিক ব্যাপার, পরে এমনিতে ঠিক হয়ে যাবে। চল নিচে যাই। চলো। আর হ্যাঁ, তিশা আমার আর সামিয়ার সম্পর্কে সবকিছু জানে। তিশাকে আমি সামিয়ার একটা ছবি দিয়েছিলাম, কিন্তু সামিয়া তিশাকে চিনত না। আর তিশা ছাড়া আমার আর সামিয়ার ব্যাপারে আমার পরিবারের কেউই জানে না। নিচে যে সোফায় বসে সামিয়ার বলা কথাগুলো ভাবতে আমার ভিতরটা মুচড়ে দিয়ে উঠল। আমি আর বসে না থেকে আমার রুমে চলে আসলাম। রুমে এসে বেডে আধশো হয়ে সামিয়াকে ফোন দিলাম। কি করবো, বড্ড ভালোবাসি যে মেয়েটাকে। একবার ঢুকলো, ঢোকার পর আমার ফোনটা কেটে দিল। আবারও দিলাম, এখন আর ফোনটা ঢুকছে না। ফোনটা সুইচ অফ করে রেখেছে। আরো কয়েকবার দিলাম, কিন্তু ফলাফল একই। কোনোভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে ফোনটা হাতে নিয়ে চেক করে দেখলাম সামিয়া ফোন দিয়েছে নাকি। সামিয়াকে ফোন দিলাম, কিন্তু আবার গত রাতের মতো সুইচ অফ করে রেখেছে। এর আগেও সামিয়া আমার সাথে কথা না বলে ফোনটা সুইচ অফ করে রেখেছিল, তাই আমি আজকে বেশি গুরুত্ব দিলাম না। তারপরে মনের ভিতরে অজানা ভয় বাসা বাঁধছে। ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে আবারও শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতেই পারবো না। সাফিয়াটাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি সামিয়ার কোনো কল আমার কাছে আসেনি। আমি আবার সামিয়াকে ফোন দিলাম, কিন্তু আবারও সুইচ অফ। আমার মনে সামিয়াকে হারানোর ভয়টা আরো বেড়ে গেল। আমি ফ্রেশ হয়ে আর দেরি না করে বাইক নিয়ে সামিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামিয়ার বাসায় এসে কলিং বেল বাজাতেই সামিয়ার আম্মু এসে দরজাটা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভেতরে এসো বাবা। আন্টির সাথে বাসার ভেতরে ঢুকলাম। আন্টি আমাকে সোফায় বসতে বললেন। আমি সোফায় বসে আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি সামিয়া কোথায় গিয়েছে? সামিয়া তো ওর কোনো এক ফ্রেন্ডের বাসায় গিয়েছে, কেন তোমাকে বলে যায়নি? আমি অনেক অবাক হলাম। আর আন্টি জানে আমি আর সামিয়া বেস্ট ফ্রেন্ড। আন্টির কথা শুনে আমার দুনিয়া উলট পালট হয়ে গেল। এবার বুঝি সত্যি সত্যি আমি সামিয়াকে হারিয়ে ফেললাম। কাঁপা কাঁপা কণ্ঠে আন্টিকে বললাম, না আন্টি, বলেনি তো। আপনাকে কি বলেছে কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছে? আমাকে তো বলেনি বাবা। কখন গিয়েছে? আজকে সকালে গিয়েছে। ও আচ্ছা। তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? মেয়েটা কালকে তোমার সাথে দেখা করতে যাওয়ার পরে বাসায় এসে কান্না করতে শুরু করেছিল। না আন্টি, আমাদের মধ্যে কিছুই হয়নি। ও আচ্ছা বাবা, লাঞ্চ করো চলো। আমি আন্টিকে সত্যি ঘটনাটা বললাম না। না না আন্টি, বাসায় যেয়ে লাঞ্চ করব। আচ্ছা বেশ, আজকে থাকেন। আন্টিকে আর কিছু বলতে না দিয়ে সামিয়ার বাসা থেকে বেরিয়ে চলে আসলাম আমার বাসায়। এসে কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে এসে শুয়ে পড়লাম। এইভাবে 2টা মাস পার হয়ে গেল। এই কয়দিনে সামিয়ার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। এই কয়দিনে আমি কারোর সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি। বন্ধুদের সাথেও তেমন একটা কথা হয়নি। প্রতিদিন বিকেলবেলা সেই পার্কে যাই, যেখানে প্রথম সামিয়া আমাকে ওয়াদা দিয়েছিল যে কখনোই সে আমাকে ছেড়ে যাবে না। বিকেলবেলা শুধু ওই পার্কেই যাই। যদি পার্কে যেয়ে একবার সামিয়াকে দেখতে পেতাম। পার্কে যাওয়া ছাড়া সবসময় নিজেকে নিজের রুমের মধ্যেই আবদ্ধ করে রাখি। খাওয়া দাওয়ার প্রতিও একটা অনীহা ভাব চলে এসেছে কেমন যেন। শরীরের প্রতিও তেমন আর যত্ন নেই। চোখগুলো বড় বড় হয়ে গেছে, দাড়ি গোফগুলোই বেশি বড় হয়ে গেছে। দাড়ি আর গোফগুলো আর কয়েকদিনে এইভাবে রাখলে হয়তো রবি ঠাকুর উপাধি পেতে দেরি হবে না। আজকে বিকেলে পার্কে গেলাম। একটা গাছে নিজে বসে আছি। হঠাৎ করেই নজর পড়লো পার্কের গেটের দিকে। একটা ছেলে আর মেয়ে হেসে হেসে কথা বলে দুজনে পার্কের মধ্যে ঢুকছে। মেয়েটাকে দেখে মনে হলো সামিয়া। আমি দৌড়ে মেয়েটার কাছে গেলাম, যে দেখি হ্যাঁ এইটাই তো আমার সামিয়া। আমি সামিয়ার হাত ধরে বললাম, সামিয়া, এই সামিয়া, কোথায় ছিলে তুমি এতদিন? জানো তোমাকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি? সামিয়া আমার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কি আপনি? আর আমি কোথায় ছিলাম না ছিলাম তা আপনি জেনে কি করবেন? প্লিজ সামিয়া, আমার কথাটা শোনো আর ফিরে এসো।
আমার কথা শুনে সামিয়ার সাথে থাকা ছেলে আমাকে বলল, এই ছেলে কে তুমি, আর আমার স্ত্রীকে এসব কি বলছো? ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি ছেলেটার শার্টের কলার ধরে বললাম, সামিয়া শুধু আমার, বুঝেছ? আমাকে আর বলতে না দিয়ে সামিয়া আমার গালে দুটো চড় মেরে বলল, ছোট লোক নর্দমার কিট, তোকে আমি বলেছিলাম না যে তুই আমার সামনে আসবি না, তারপরও কেন এসেছিস লুচ্চা কোথাকার। বলেই আবার দুইটা চড় মারলো। সামিয়ার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগতো। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে সামিয়ার কাছে এসে বলল, কি হয়েছে আপু? দেখুন না ভাইয়া, এই ছোট লোক লুচ্চা আমার সাথে লুচ্চামি করতে এসেছে। আমার বয়ফ্রেন্ড তাকে বাধা দেওয়ায় সে আমার বয়ফ্রেন্ডকে মেরেছে। আমি চোখের পানি ফেলছি আর সামিয়ার কথাগুলো শুনছি। হ্যাঁ সামিয়া, এটাই তোর ভালোবাসা রে, আর এটাই তোর ওয়াদা ছিল। হ্যাঁ